सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में। শুধু শত্রুপক্ষের বাজুই নয়, কোমর ভেঙে দিয়েছে ভারত। ভারতের বীর জওয়ান, বীর সৈনিকরা পাকিস্তানের ভিতরে ঢুকে পেহলাও গাঁয়ের বদলা গুনে গুনে নিয়েছে। আর এটা হওয়া অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত অত্যাবশ্যক ছিল বলে মনে করি। দিন থেকে মোদী সরকার ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্সকে ফ্রি হ্যান্ড করে দিয়েছে। সেদিন থেকেই 140 কোটি ভারতবাসী কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এবার হয়তো আর একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। তবে এবারেরটা আগের চেয়ে অনেক বেশি ঝাঁঝালো, অনেক বেশি ধারালো, ভিন্ন মাপের, ভিন্ন স্বাদের। কারণ পেহেলগামেতে এই 28 জনকে যেভাবে ধর্মের ভিত্তিতে নির্মমভাবে হত্যার খেলা খেলেছিল এই আতঙ্কবাদী আর আতঙ্কবাদীর আকারা, তাতে এটা নিশ্চিত ছিলাম যে এর বদলা ভারত একদিন না একদিন নেবে। তবে এত তাড়াতাড়ি নেবে এবং এইভাবে নেবে এটা হয়তো পাকিস্তানের কল্পনার বাইরেই। যেভাবে রক্তাক্ত হয়েছিল নিরপরাধ মানুষের দেহ, ঝরে পড়েছিল অকাল মৃত্যু, আর মুছে গিয়েছিল কত স্মৃতির সিঁদুর, আর সেটাই অপারেশন সিঁদুর হয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, হামসে লড়োগে তো মিট্টি মে মিলা দিয়া যাওগে। 7 মে 2025 মধ্যরাত্রি যখন পাকিস্তান আর তাদের গৃহপালিত আতঙ্কবাদী আর তার আকারা ঘুমের দেশে পাড়ি দিয়েছিল, ঠিক তখনই ভারতীয় আর্মিরা ফার্স্ট বোম্বিং ড্রপ করে 1:04 এবং কিছু বুঝে ওঠার আগেই সেকেন্ড টাইম বোমবার্ডিং করা হয় 1:10। এই খবরের সূচনা দেয় ইন্ডিয়ান আর্মি তার অফিসিয়াল হ্যান্ডেলে। বর্ডার এলওসি থেকে মানে লাইন অফ কন্ট্রোল থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আতঙ্কবাদীদের একটি অস্থায়ী ক্যাম্প ছিল, যার নাম ছিল মার্কার আব্বাস ক্যাম্প। আর এখান থেকে ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদীরা সাজিশ আর ষড়যন্ত্র রচনা করত, যেখানে এলইটি মানে লস্করে তৈবা ভারতের বিরুদ্ধে সুসাইড বোম্বারদের প্রশিক্ষণ দেওয়া করাতো। সেই ক্যাম্পটিকে বোম্বিং করে উড়িয়ে দেয় ভারতের বীর জওয়ান সৈনিকরা। তার সাথে সাথে আরো 8টি ক্যাম্প সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় ভারতের এই সৈনিকরা। তবে পাকিস্তান এখন নিজেকে নতুন রেকর্ডের পথে এগিয়ে নিয়ে চলেছে, মানে ভারতের কাছে হেরে যাওয়ার রেকর্ড, যা বিশ্বের কোনো দেশ অর্জন করতে পারেনি। মানে সে 1947 সালে হেরেছে, 65, 71 বা 1999 সালে কার্গিল যুদ্ধে ভারতের কাছে চূড়ান্তভাবে হার স্বীকার করে পাকিস্তান। এখন আবার এই 2025 এসে ভারতের কাছে নতুন করে হারতে চলেছে পাকিস্তান, মানে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে। बहुत बहुत मुबारक हो पाकिस्तानी भाइयों, आपको इस हार की बहुत बहुत मुबारक। তবে কি পাকিস্তান বুঝেও বোঝে না যে ভারতের মতো দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে ফাইন্যান্সিয়াল ফিগার কতটা স্ট্রং বা মজবুত হওয়ার প্রয়োজন আছে? মানে যেই দেশের চাল ডাল আটা তেল নুন কিনতেই বাজেটের অর্ধেক পয়সা শেষ হয়ে যায় আর বাকি পয়সা ভিক্ষা করে আনতে হয়, সেখানে ভারতের মতো দেশের সঙ্গে যুদ্ধ করার ভুল পাকিস্তান ছাড়া আর কেই বা করতে পারে। তবে এই ভুলের মাসুল পাকিস্তান এর আগে অনেকবার দিয়েছে, তাই দোকান কাটা পাকিস্তান এখন দু চোখেই সর্ষে ফুল দেখছে। একমাত্র চীন আর আরবের 2-1টি হাতে গোনা দেশ ছাড়া পাকিস্তানের কাছে তেমন কোনো সমর্থন নেই। কিন্তু ভারতের কাছে বিশ্বের তাবড় তাবড় প্রগতিশীল এবং উন্নতিশীল দেশগুলি এই অপারেশন সিন্দুরের জন্য সম্পূর্ণভাবে সহযোগ এবং সমর্থন জানিয়েছে। চলুন এবার দেখা যাক আজকের দিনে দুই দেশের সামরিক শক্তি কতটা মজবুত, কতটা দৃঢ় এবং কোথায় দাঁড়িয়ে আছে। যেখানে ভারতের অর্থ ব্যবস্থা, ভারতের ইকোনমি বা ভারতের জিডিপি $3 ট্রিলিয়ন, সেখানে পাকিস্তান অনেকটা পিছিয়ে রয়েছে, 374 মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটা যুদ্ধই খরচাবহুল, ব্যয়বহুল এবং সেই দেশের অর্থ ব্যবস্থা যুদ্ধের উপর অনেকটাই নির্ভর করে থাকে। এই মতো অবস্থায় এই যুদ্ধ যদি ক্রমাগত অবিরত চলতে পারে তো ভারত কয়েক মাস এর খরচা বহন করতে পারে, কারণ ভারতের কাছে অতিরিক্ত $650 মিলিয়ন রয়েছে। কিন্তু পাকিস্তানের কাছে, এখানেও পাকিস্তান ভারতের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে, কারণ পাকিস্তানের হাতে এই সময় 15 মিলিয়ন মার্কিন ডলারই রয়েছে, যা যুদ্ধ বেশি দিন চালাতে সম্ভব হবে না। স্যাটেলাইট ডেস্ট্রয়েড টেকনোলজি, যুদ্ধের জন্য এই ব্রহ্মাস্ত্রটি পৃথিবীর মাত্র 5টি দেশেই রয়েছে: রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, চীন এবং আমাদের দেশ ভারত। পাকিস্তানের কাছে কোনো স্যাটেলাইট ডেস্ট্রয়েড টেকনোলজি আজ পর্যন্ত নেই। আসুন এবার দেখা যাক ভৌগোলিক দিক থেকে কোন দেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তান যেখানে 7,98,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে, সেখানে ভারত 32 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়ে রয়েছে। এয়ারফোর্স, নেভি, প্যারামিলিটারি, অতিরিক্ত রিজার্ভ কাউন্ট করলেও পাকিস্তানের কাছে এই সময় 17 লক্ষের বেশি আর্মি রয়েছে। ভারত কোনখানে দাঁড়িয়ে? সব মিলিয়ে ভারতের কাছে আজকের দিনে 35 লক্ষেরও বেশি ইন্ডিয়ান আর্মি রয়েছে,
যা পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে। ভারতের কাছে এই সময় 14.5 লক্ষ অ্যাক্টিভ মিলিটারি ফোর্স আছে, যার মধ্যে আর্মিতে 12,60,000 এবং এয়ারফোর্সে 1,40,000 সৈন্য আছে। এছাড়াও ইন্ডিয়ান নেভিতে 70,000, অতিরিক্ত রিজার্ভে আছে 9,80,000 এবং প্যারামিলিটারি ফোর্স প্রায় 6 লক্ষেরও বেশি আছে, যা যোগ করলে 35 লক্ষেরও বেশি বীর বাহাদুর জওয়ান এই দেশের জন্য যুদ্ধ করতে সবসময় প্রস্তুত রয়েছে। তাই সংখ্যাগত দিক থেকে বিচার করলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি ফোর্সওয়ালা দেশ এই ভারত, একথা বলার অপেক্ষা রাখে। তাছাড়াও সৈন্য প্রশিক্ষণের জন্য ভারতের কাছে এই সময় ওটিএ, আইএমএ, এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির মতো অনেক রেপুটেড এবং প্রেস্টিজিয়াস একাডেমি রয়েছে, যা অনেকেরই জানা নেই। যেখানে পাকিস্তানের হাতে কোনো এয়ারক্রাফট নেই, নো এয়ারক্রাফট, সেখানে ভারতের হাতে দুটি এয়ারক্রাফট রয়েছে। আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য রয়েছে, যা সুরক্ষার দিক থেকে ভারতকে অনেকটাই সেফ অ্যান্ড সিকিউরিটি প্রদান করে। এছাড়াও ইন্ডিয়ান নেভিতে 10টি ডেস্ট্রয়ার রয়েছে, যা পাকিস্তানের কাছে কোনো নেভি ডেস্ট্রয়ার নেই। আসি এবার সাবমেরিনের কথায়। পাকিস্তানের হাতে কেবলমাত্র 8টি সাবমেরিন আছে, কিন্তু কোনো নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন নেই। সেখানে ভারত তার কাছে তিনটি সাবমেরিন রেখেছে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন এবং 10টি ডিজেল চালিত সাবমেরিনও রেখেছে। তাছাড়াও অন্যদিকে ভারতীয় সেনার হাতে 15টি ফ্রিগেটস রয়েছে, আর পাকিস্তানের হাতে রয়েছে কেবলমাত্র 9টি। তাই অনেকেই এই যুদ্ধে পাকিস্তানের পরাজয় নিশ্চিত বলে মনে করছেন। এখানেও ফাইটার প্লেনের দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। তার ছোট্ট একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন সুখী 30 রয়েছে 260টি, 4.5 জেন রাফেল রয়েছে 36টি, তেজস 38টি, সিরাজ 2000 রয়েছে 36টি এবং মিগ 7টি রয়েছে এই সময় ভারতের হাতে, যা পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এইসব ট্রান্সপোর্টের জন্য রয়েছে ভারতের হাতে অত্যাধুনিক C-70 এবং C-130। এত সব কিছুর পরেও ভারতের হাতে সব ধরনের মিসাইল রাখার ক্ষমতাও আছে, কুর্কি 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি, যেগুলো প্রায় 7,000 কিলোমিটার পর্যন্ত অচূক নিশানাবাজি করতে অতি সক্ষম। তবে পাকিস্তানের হাতেও শাহিন, আক্তি এবং গজনির মতো কিছু ওল্ড ফ্যাশন মিসাইলও রয়েছে, যার ঢোল তারা মাঝে মাঝেই পিটতে থাকে এবং ভারতকে ধুমকিও দিতে থাকে। এছাড়াও আজকের ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি ক্ষমতা সম্পন্ন, কারণ এখন ভারতের হাতে রয়েছে রাশিয়ার অত্যাধুনিক এবং ক্ষমতা সম্পন্ন S-400, যা বিশ্বের অনেক দেশেই নেই। আজকের দিনের ভারত একটি পারমাণবিক শক্তিধর সম্পন্ন দেশ, এটা পাকিস্তান ভালোভাবেই জানে। তারা এটাও বুঝে গিয়েছে যে ভারতের সঙ্গে যুদ্ধে হয়তো তারা কোনোদিনই জিততে পারবে না। তা সত্ত্বেও তারা বারবার কেন এই যুদ্ধে লিপ্ত হতে চাইছে, এর পেছনের আসল লজিক বা আসল রহস্য কি, এটাও ভেবে দেখার সময় এসেছে। চীন পাকিস্তানেরই মতন আমাদের আরেকটি প্রতিবেশী দেশ, তারা হয়তো এই যুদ্ধে ইনডাইরেক্টলি ইনভলভ হতে চাইছে, কারণ অনেকেই জানে যে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা সেই দেশের যুদ্ধের ওপর অনেকটা নির্ভর করে, ফাইন্যান্সিয়ালি রিপোর্টও অনেকটা খারাপ হয়ে যেতে পারে। তাই ইদানিং 5ম স্থান থেকে 4র্থ স্থানে আসা ভারত অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে 3য় স্থানে থাকা ভারতকে তারা পিছিয়ে রাখতেই চাইছে। তাই ভারতের চীনের থেকেও সাবধান এবং সতর্ক হয়ে থাকা উচিত। অহিংসা পরমং ধর্ম বা বসুধৈব কুটুম্বকম, এই কথা মাথায় রেখেও পরিশেষে একটি কথাই বলবো, যখন অসহায় মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়া শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বেছে বেছে কোনো নারী বা কোনো মা বোনের স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়, তখন অপারেশন সিঁদুরের মতো স্টেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন আছে বলে মনে করেছি, যা ভারতীয় সেনারা, ভারতীয় বীর জওয়ানরা করে দেখিয়েছে। পাকিস্তানের ভিতরে ঢুকে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। এর জন্য ভারতীয় সৈনিক এবং ভারতীয় সেনাবাহিনীকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।